আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক, প্রভাষক, ইতিহাস বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। তো এখনকার আমার আলোচনায় থাকবে সোভিয়েত ইউনিয়নের ইতিহাস, যেটা স্নাতক সম্মান চতুর্থ বর্ষ এবং MA প্রথম পর্ব ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো এখনকার সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে আজকে আমার আলোচনায় থাকতেছে নয়া অর্থনৈতিক নীতি, যেটাকে নিউ ইকোনমিক পলিসি বা সংক্ষেপে NEP বলা হয়। তো নয়া অর্থনৈতিক নীতির যে বিষয়গুলো আমি আলোচনা করব, আলোচ্য রয়েছে নয়া অর্থনৈতিক নীতির পটভূমি, নয়া অর্থনৈতিক নীতির কারণ, নয়া অর্থনৈতিক নীতির বৈশিষ্ট্যসমূহ, নয়া অর্থনৈতিক নীতির সফলতা এবং নয়া অর্থনৈতিক নীতির মূল্যায়ন। তো সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা লেনিন 1921 সালে নয়া অর্থনৈতিক নীতি নিউ ইকোনমিক পলিসি প্রবর্তন করেন, যাকে সংক্ষেপে NEP বলা হয়। তো বিভিন্ন সংকটের মুখে সমাজতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখার জন্য সাময়িকভাবে সমাজতন্ত্র থেকে কিছুটা সরে এসে এই নীতি গ্রহণ করা হয়েছিল। নয়া অর্থনৈতিক নীতি মূলত রাশিয়ার আর্থিক পুনরুজ্জীবন এবং রাশিয়ার সমাজতন্ত্রের বুনিয়াদকে শক্তিশালী করেছিল। রাশিয়ার শ্রমিক ও কৃষকদের মধ্যে সদ্ভাব ফিরে এসেছিল। বহির্বিশ্বের সাথে রাশিয়ার নতুন করে সম্পর্ক স্থাপিত হয়েছিল। রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের সাফল্যের জন্য নয়া অর্থনৈতিক নীতি ছিল রাশিয়ার কিংবদন্তি মহামতি লেনিনের মহাপ্রতিভা এবং বিজ্ঞানসম্মত দূরদর্শিতার পরিচায়ক। তো শুরুতে তাহলে আমরা প্রথমে আসতেছি নয়া অর্থনৈতিক নীতির পটভূমিতে। যেহেতু এটা সমাজতান্ত্রিক অর্থনীতির সাথে খাপ খায় না বা সমাজতন্ত্রের সাথে সমাজ ব্যবস্থার সাথে মিল নেই, তাই কিভাবে নয়া অর্থনৈতিক নীতি আসলো সেটা আমরা একটু দেখি। যে 1917 সালে বলশেভিক বিপ্লবের পর জরুরি ভিত্তিতে সমাজতন্ত্র কায়েমের জন্য কতগুলো নীতি চালু করা হয়, যাকে যুদ্ধকালীন সমাজতন্ত্র বলা হয়। কিন্তু 1921 সালে দেখা গেল যে এই প্রক্রিয়া ব্যর্থ হয়েছে। এর কিছু প্রমাণ ছিল। প্রথমত, প্রথম মহাযুদ্ধের সময় শিল্প খাতে যে উৎপাদন হতো, এই সময় তা শতকরা 10 ভাগ কমে যায়। দ্বিতীয়ত, শিল্প খাতেও উৎপাদন কমে যায় এবং 1920-21 সালে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। কয়েক লক্ষ লোক অনাহারে মারা যায়। অবস্থা এত নাজুক হয়ে দাঁড়ায় যে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও জরুরি ভিত্তিতে সাহায্য নিতে হয়। এসব কারণে দেখা দেয় কৃষক বিদ্রোহ এবং 1921 সালে নৌবাহিনীতে সংগঠিত কনস্টাডাট বিদ্রোহ। সোভিয়েত ইউনিয়নের এই দুর্দিনে জাতীয় অর্থনীতিতে বাস্তবমুখী রূপরেখা প্রণয়নের প্রয়োজন ছিল। বেদনাতা পত্রিকায় প্রকাশিত কৃষকদের অসংখ্য চিঠি লেনিন মনোযোগ সহকারে পাঠ করেন। তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমান সংকটময় সময়ে প্রকৃত সমাজতন্ত্রে উত্তরণ সম্ভব নয়। বাস্তবোচিত এবং সময় উপযোগী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এই চরম সংকট থেকে জাতিকে রক্ষা করতে পারে। তাই 1921 সালে কমিউনিস্ট পার্টির 10ম কংগ্রেসে লেনিন ঘোষণা করেন যে আমাদের সব কিছুর বিনিময়ে উৎপাদন বাড়াতে হবে, অর্থাৎ প্রয়োজন হলে সমাজতন্ত্র বাদ দিয়ে উৎপাদন বাড়াতে হবে। একই সময় তিনি আরও বলেন যে তথ্য আমাদের নিকট প্রকল্প মাত্র, কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ নয়। অর্থাৎ সব কথার মূল কথা হলো যে কোনোভাবে হোক আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে, যেহেতু রাশিয়াতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো লেনিনের এই বক্তব্য অত্যন্ত বাস্তবসম্মত ছিল। অসাধারণ বাস্তববুদ্ধি তাকে নয়া অর্থনৈতিক নীতি রচনায় সাহায্য করেছে। লেনিন বুঝেছিলেন যে পুঁজির পরিপূর্ণ বিকাশ ছাড়া সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই পুঁজিবাদের বিকাশের মাধ্যমে সমাজতন্ত্রে উত্তরণই ছিল এই নীতির উদ্দেশ্য। তো এই জন্য লেনিন অর্থনৈতিক নীতিকে কৌশলমূলক পশ্চাৎপসরণ বলে অভিহিত করেছেন। সংকট কেটে গেলে 1928 সালে সোভিয়েত ইউনিয়ন আবার সমাজতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে। নয়া অর্থনৈতিক নীতি ঘোষণার পটভূমিতে যুদ্ধকালীন সাম্যবাদ ও কনস্টাডট বিদ্রোহ বিশেষভাবে উল্লেখযোগ্য। তো নয়া অর্থনৈতিক নীতির যে কারণগুলো আমরা দেখতে পাই, যে নয়া অর্থনীতির কিছু কারণ রয়েছে, যেমন অর্থনৈতিক কারণ। যে নয়া অর্থনৈতিক নীতি গ্রহণের অব্যবহিত পূর্বে রাশিয়ার বিভিন্ন ক্ষেত্রে নৈরাজ্য, হতাশা, বিশৃঙ্খলা বিরাজ করছিল।
যুদ্ধকালীন সাম্যবাদের আওতায় কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থায় যেসব পদক্ষেপ গৃহীত হয় সেগুলো প্রতিবিপ্লবী শক্তি ও অসচেতন মেহনতি মানুষের অসহযোগিতার ফলে প্রায় সর্বক্ষেত্রে ব্যর্থতার সম্মুখীন হয়। অর্থনীতির ক্ষেত্রে বিরাজমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ যেমন যুদ্ধকালীন সাম্যবাদ নীতির আওতায় কৃষকদের নিকট থেকে বাধ্যতামূলক খাদ্যশস্য আদায়ের নীতি গৃহীত হয়। এতে কৃষকদের মধ্যে প্রতিক্রিয়া হয় মারাত্মক, কারণ কৃষকরা চাচ্ছিল তাদের ক্ষেতের উদ্বৃত্ত ফসল বাজারে বেশি দামে বিক্রি করে তাদের নিজ নিজ আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে। কিন্তু বলশেভিক সরকার লক্ষ্য করে যে খাদ্যশস্য বেশি দামে বিক্রয় হলে কারখানা শ্রমিক ও শহরের মধ্যবিত্তরা চড়া দামে খাদ্যশস্য কিনতে পারবে না। এজন্য সরকার আইন করে যে কৃষকদের নগদ টাকার বদলে করের বদলে উদ্বৃত্ত ফসল সরকারকে দিতে হবে। ফসল আদায়ে কৃষকদের উপর জবরদস্তি করা হয় এবং জোর করে বাড়তি ফসল আদায়ের চেষ্টা করা হয়। কৃষকরা এই ব্যবস্থার প্রতিবাদে খোরাকির মতো জমি চাষ করে বাকি জমি অনাবাদে রাখে। আবার অনেকে শস্যের গোলা, গৃহপালিত পশু লুকিয়ে রেখে কৃষি ব্যবস্থার ক্ষতি সাধনে প্রবৃত্ত হয়। তো কোনো কোনো ক্ষেত্রে কৃষক তাদের মহিষ হত্যা করে চাষাবাদ করতেও অস্বীকার করে। এই সময় রাশিয়ায় 3 শ্রেণীর কৃষক ছিল: কুলাক বা ধনী কৃষক, মাঝারি কৃষক এবং সাধারণ গরিব কৃষক। তো কুলাকরা বিপ্লবী বিরোধী থাকায় তারা কৃষিজমি আবাদে অসহযোগিতা করে। উদ্বৃত্ত কৃষিপণ্য বাজারজাতকরণে এই নিষেধাজ্ঞার কারণে মাঝারি বা মধ্যম শ্রেণীর কৃষকেরা উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ দেখায়নি। আবার সাধারণ গরিব কৃষকেরা প্রয়োজনীয় কৃষি উপকরণের অভাবে কৃষি উৎপাদনের বৃদ্ধিতে অপারগ ছিল। তো এর ফলে 1920-21 সালে রাশিয়ায় দারুণ খাদ্য সংকট দেখা দেয়। পাশাপাশি 1920 সালে ভলগা ও ডন নদীর উপত্যকার দারুণ অনাবৃষ্টির ফলে দেখা দেওয়ায় দেশে শস্যহানি হয়। 1921 সালে রাশিয়ায় যে পরিমাণ শস্য উৎপাদন হয় তার পরিমাণ 1913 সালের উৎপাদনের শতকরা 50%-এরও কম। তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করে এই অবস্থার মোকাবিলা করা হয়। বিখ্যাত লেখক ম্যাক্সিম গুরকি রাশিয়ায় গম পাঠাবার জন্য আবেদন করলে তাতে ফল হয়। এমত অবস্থায় লেনিন উপলব্ধি করেন যে বলশেভিক সরকারের ভূমিনীতি পরিবর্তন করা দরকার। দ্বিতীয়ত, যুদ্ধকালীন সাম্যবাদের আওতায় সোভিয়েত সরকারের গৃহীত শিল্পনীতি শিল্প উৎপাদনের ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনে। অক্টোবর বিপ্লবের অব্যাহতির পর সোভিয়েত সরকার শিল্প প্রশাসন কেন্দ্রীভূত করে। কেন্দ্রীভূত শিল্প প্রশাসনের দরুন শিল্পক্ষেত্রে অব্যবস্থাপনা শুরু হয়। শ্রমিকদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। অসন্তোষের প্রেক্ষিতে শ্রমিক ধর্মঘট, শিল্প কারখানায় শ্রমিক অনুপস্থিতি ইত্যাদি বেড়ে যায়। ট্রেড ইউনিয়নকে সরকারি বিভাগ থেকে কাজ করতে বাধ্য করা এবং দ্বৈত নিয়ন্ত্রণ ইত্যাদির ফলে শিল্প কারখানায় অরাজকতা আরও বৃদ্ধি পায়। তো শিল্প যেমন উদাহরণস্বরূপ বলা যায়, শিল্প প্রশাসনের জন্য যে গ্লাপকি বা সর্বোচ্চ অর্থনৈতিক পরিষদ বেসেনখা গঠন করা হয়, স্থানীয় পরিস্থিতি সম্পর্কে তাদের কোনো পূর্বজ্ঞান ছিল না। এতে এসব সংস্থার সাথে স্থানীয় সংস্থাসমূহের বিরোধ সবসময় লেগে থাকে। তদুপরি সরবরাহ, শিল্প ও পরিবহন দপ্তরের কার্যাবলীর সাথে বেসেনখায়ের কার্যক্রম ও নীতি যথেষ্ট অসঙ্গতিপূর্ণ ছিল। শিল্পক্ষেত্রে বিরাজিত এরূপ অরাজকতার ফলে রাশিয়ায় শিল্প উৎপাদন হ্রাস পায়। 1921 সালে রাশিয়ায় শিল্প উৎপাদন ছিল 1913 সালের উৎপাদনের তুলনায় মাত্র 20%, অর্থাৎ 80% শিল্প উৎপাদন হ্রাস পায়। তৃতীয়ত, অর্থনীতির সমাজতন্ত্রীকরণের লক্ষ্যে মুক্ত বাজার ব্যবস্থার সাথে মুক্ত বিনিময় প্রথারও বিলোপ সাধন করা হয়। ব্যবসা বাণিজ্য সরকারি নিয়ন্ত্রণে এনে সেগুলোর উপর একচেটিয়া রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা করা হয়। দ্রব্য সামগ্রী বন্টনের ভার রাষ্ট্রের কতিপয় বিশেষ সংস্থার উপর ন্যস্ত করা হয়। ফলে পুঁজিবাদী ব্যবস্থায় প্রচলিত ব্যবসা বাণিজ্যের সরবরাহ কাঠামো ধ্বংস হয়ে যায়। কিন্তু দ্রব্য সামগ্রী বন্টনে নিয়োজিত সংস্থাসমূহের সাংগঠনিক দুর্বলতা ও অদক্ষতার দরুন শহর ও গ্রামের মধ্যে কৃষি ও শিল্পজাত দ্রব্যের সুষ্ঠু বন্টনের নিশ্চয়তা বিধান করা অসম্ভব হয়ে পড়ে। এছাড়া পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে রেল ইঞ্জিনের এবং মালগাড়ির ওয়াগনের অভাবে কাঁচামাল ও খাদ্য পরিবহনের সংকট দেখা দেয়। যুদ্ধকালীন সাম্যবাদের চতুর্থত যেটা বলা হচ্ছে যে যুদ্ধকালীন সাম্যবাদের আওতায় দেশীয় সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং গৃহীত নীতি উৎপাদন বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়। তো প্রতিটি ক্ষেত্রে উৎপাদনের ক্রমাবনতি এবং পাশাপাশি ত্রুটিপূর্ণ বন্টন ব্যবস্থার দরুন নিত্য প্রয়োজনীয় দ্রব্য দুষ্প্রাপ্য হয়ে পড়ে। তো এর ফলশ্রুতিতে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির উদ্ভব ঘটে, যেটা নয় অর্থনৈতিক নীতির অন্যতম একটি অর্থনৈতিক কারণ বলা যায়। তো সামাজিক কারণের মধ্যে যেটা রয়েছে যে সরকার যুদ্ধকালীন সাম্যবাদ নিয়ে গ্রামের বিত্তশালী কৃষক এবং কুলাকদের নিকট থেকে বাধ্যতামূলক উদ্বৃত্ত খাদ্যশস্য সংগ্রহের প্রচেষ্টা গ্রহণ করে। কিন্তু
রাষ্ট্রের নিকট খাদ্য প্রদানে কৃষকেরা রাজি ছিল না, ফলে উদ্বৃত্ত খাদ্যশস্য সংগ্রহে সরকার গ্রামে সেনাবাহিনী প্রেরণ করতে বাধ্য হয়। কিন্তু উদ্বৃত্ত খাদ্যশস্য সংগ্রহের মূল উদ্দেশ্য ছিল দুইটি: এক, শিল্প শ্রমিকদের খাদ্যদ্রব্যের যোগান নিশ্চিত করা এবং গ্রাম অঞ্চলে বিপ্লব বিরোধী কুলাকদের আধিপত্য হ্রাস করা। তো এই উদ্দেশ্য সম্পর্কে অসচেতন থাকায় গ্রামে সেনাবাহিনীর দ্বারা খাদ্যশস্য সংগ্রহ সাধারণ ও মধ্যবিত্ত কৃষকগণও সুনজরে দেখেননি। সেনাবাহিনীর প্রতি বৈরী মনোভাবের দরুন গ্রামের দরিদ্র কৃষকদের সমন্বয়ে পরবর্তী সময়ে কমিটি গঠিত করে বাধ্যতামূলক উদ্বৃত্ত খাদ্যশস্য সংগ্রহ নীতি বাস্তবায়নের প্রচেষ্টা নেওয়া হয়। কিন্তু এই কমিটিও খাদ্যশস্য সংগ্রহ করতে গেলে কুলাকদের সাথে দ্বন্দ্বের সম্মুখীন হয়। কৃষকদের মধ্যে এরূপ অবস্থা থাকায় সামাজিক ক্ষেত্রে বিশৃঙ্খলা প্রকট আকার ধারণ করে। তারপরে রাজনৈতিক কারণের মধ্যে বিপ্লবের অব্যবহিত পরে রাশিয়ায় রাজনৈতিক ক্ষেত্রে ভয়াবহ সংকটের সৃষ্টি হয়। বিপ্লবের বিরুদ্ধবাদীরা, বিশেষত কুলাক শ্রেণী, দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি, উৎপাদন ধ্বংস ও অন্যান্য উপায়ে সমাজতান্ত্রিক বিপ্লবের বিরোধিতা করতে শুরু করে। আবার অন্যদিকে শিল্পক্ষেত্রে নৈরাজ্য ও হতাশার জন্য শ্রমিক অসন্তোষ বৃদ্ধি পায়। অধিকন্তু একই সময়ে রাশিয়ায় ব্রিটেন, ফ্রান্স সহ কয়েকটি বৈদেশিক রাষ্ট্রের হস্তক্ষেপের ফলে দেশের অভ্যন্তরে গৃহযুদ্ধ আরম্ভ হয়। তো এইভাবে একদিকে বিপ্লবের বিরুদ্ধবাদী ও প্রতিবিপ্লবী শক্তির বিরুদ্ধাচরণ এবং অন্যদিকে শ্রমিক অসন্তোষ ও বৈদেশিক শক্তির হস্তক্ষেপ বলশেভিক সরকারকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে সন্দিহান করে তোলে। তাই সরকার সমাজতান্ত্রিক বিপ্লবকে রক্ষা করার জন্য এই নয়া অর্থনৈতিক নীতি গ্রহণ করতে বাধ্য হন বা করেছিলেন। তো নয়া অর্থনৈতিক নীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ দেখি আমরা একটু। নয়া অর্থনৈতিক নীতির বৈশিষ্ট্যসমূহের মধ্যে রাশিয়ায় জনগণের দুঃখ, দুর্দশা ও সীমাহীন অর্থনৈতিক বিপর্যয়ে লেনিন বুঝতে পারলেন যে তার বিশুদ্ধ সাম্যবাদের পরীক্ষা আশানুরূপ সাফল্য লাভ করেনি। তাই তার সহকর্মীদের নিষেধ সত্ত্বেও লেনিন তা থেকে পশ্চাৎপসরণের নীতি গ্রহণ করলেন। তার দৃষ্টিতে এই বিপর্যয়ের কারণ সাম্যবাদের অতি দ্রুত রূপায়ণ। তাই পুরনো ধনতান্ত্রিক ব্যবস্থার কিছু নীতি পুনরায় গৃহীত হলো। ধনতন্ত্র ও সমাজতন্ত্রবাদের মধ্যে সমন্বয় সাধন করে নয়া অর্থনৈতিক নীতি, সংক্ষেপে এনইপি, প্রবর্তন করলেন লেনিন। যুদ্ধভিত্তিক সাম্যবাদ থেকে এই পশ্চাৎপসরণ 1921 থেকে 1928 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। নয়া অর্থনৈতিক নীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো, যেমন 1 নম্বরে নয়া অর্থনৈতিক নীতির প্রথম পদক্ষেপ হলো কৃষকদের উদ্বৃত্ত খাদ্যশস্যের গ্রহণের নীতি পরিত্যক্ত হলো। এর পরিবর্তে একটি নির্দিষ্ট কর গ্রহণের নীতি গৃহীত হলো। ভূসম্পত্তির মালিকানার ভিত্তিতে আনুপাতিক হারে এ কর ন্যস্ত হয়, প্রকৃত কৃষকেরা অব্যাহতি পায়। মধ্যবিত্ত কৃষকদের সামান্য কর দিতে হতো, কিন্তু এদের তুলনায় কুলাকদের করভার বেশি ছিল। এই কর মেটানোর পর কৃষক তার উদ্বৃত্ত শস্য খোলা বাজারে বিক্রয়ের সুবিধা পায়। নাম্বার 2, কৃষকদের খামারের যাতে বিকাশ ঘটে সেজন্য গ্রাম অঞ্চলে সমবায় প্রথা উৎসাহিত করা হয়। বিভিন্ন ধরনের সমবায় সমিতিতে কৃষকেরা স্বেচ্ছায় যোগদান করতে পারত। সরকারি ঋণ ও করদান থেকে অব্যাহতি ইত্যাদি বহু সুবিধা এই সমবায় সমিতিগুলো লাভ করত। নাম্বার 3, যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে 20 জনের কম সংখ্যক শ্রমিক নিযুক্ত থাকত সেগুলো মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এমনকি শিল্পপতিদের ছোট ফ্যাক্টরি নির্মাণের অনুমতি দেওয়া হয়। নাম্বার 4, শিল্প প্রতিষ্ঠানগুলোর কঠোর সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থা বিলুপ্ত হয় এবং দেশের বিভিন্ন শিল্পের মধ্যে সংযোগ ও সমন্বয়ের পরিকল্পনা রচিত হয়। তারপরে 5 নম্বর, জোর জবরদস্তিভাবে শিল্পে শ্রমিক নিয়োগের নীতি ও শ্রমিক মাত্রেই ট্রেড ইউনিয়নের সদস্য হওয়ার নীতি পরিত্যক্ত হয়। কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে নথিভুক্ত শ্রমিকদের শিল্পে নিয়োগের পদ্ধতি অনুসরণ করা হয়। কাজের পরিমাণ ও গুণগত উৎকর্ষের ভিত্তিতে শ্রমিকদের মজুরি নির্ধারণ করার ব্যবস্থা গৃহীত হয়, ফলে তাদের মধ্যে কর্মদক্ষতা ও উৎপাদন বৃদ্ধির প্রবণতা দেখা দেয়। নাম্বার 6, অর্থনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল করার জন্য স্বর্ণের ভিত্তিতে 10 রুবলের, যেটা রাশিয়ার মুদ্রা, 10 রুবলের এক নয়া কাগজে মুদ্রা প্রচলিত হয়। নাম্বার 7, বিদেশি মূলধনকে আকর্ষণ করার জন্য অনেক কলকারখানা বিদেশি মূলধনীদের সহস্বত্বে ইজারা দেওয়া হয় এবং তাদের মূলধনে গঠিত শিল্প নির্দিষ্টকালের মধ্যেই জাতীয়করণ করা হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। তো এই ছিল নয়া অর্থনৈতিক নীতির প্রধান বৈশিষ্ট্যগুলো। তো নয়া অর্থনৈতিক নীতির সফলতা কেমন ছিল? নয়া অর্থনৈতিক নীতি সোভিয়েত ইউনিয়নের আর্থসামাজিক ব্যবস্থাকে বহুলাংশে পরিবর্তিত করে। এর সফলতার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, যেমন নয়া অর্থনীতির যেসব ক্ষেত্রে সফল ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষি,
কৃষিতে পুরোপুরি সফল ছিল। যেমন 1917 সালে রুশ বিপ্লবের পর লেনিনকে দেশের প্রতি বিপ্লবী শক্তি, যেটা কেরানস্কি ও তার সমর্থক যোদ্ধার শ্রেণী এবং তাদের পৃষ্ঠপোষক পশ্চিমা পুঁজিবাদী দেশগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। তো 1919 সালের শেষ দিকে এই বিপ্লব বিরোধী শক্তি পরাজিত হয়। এই সময় সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কতগুলো কঠোর নীতি অনুসরণ করা হয়। এই নীতিমালাগুলোকে বলা হয় যুদ্ধকালীন সমাজতন্ত্র। তো এই সময় রাষ্ট্র খাদ্য সংগ্রহ করে নিত এবং সমানভাবে বন্টন করা হতো। এতে দেখা গেল কৃষকরা নিজেদের খানিকটা বঞ্চিত মনে করত, ফলে খাদ্য উৎপাদনে তারা উৎসাহ হারিয়ে ফেলে। তো নয়া পদ্ধতিতে বা নয়া অর্থনৈতিক নীতিতে যেটা বলা হয় যে এখান থেকে রাষ্ট্র একটি নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য নিবে এবং একটা অংশ থাকবে কৃষকের নিজের। এতে ব্যক্তিগত স্বার্থের মানবিক প্রবৃত্তির স্বীকৃতি দেওয়া হয়েছিল মাত্র, ফলে উৎপাদনে কৃষকরা অধিকতর উৎসাহ দেখায়। দেখা যায় যে মাত্র 7 বছরের মধ্যেই 1921 থেকে 28 সোভিয়েত ইউনিয়ন খাদ্য স্বয়ংসম্পন্ন রাষ্ট্রে পরিণত হয়। কৃষকরা তাদের উদ্বৃত্ত খাদ্য বিক্রি করা আরম্ভ করে। অনেক দরিদ্র কৃষক সচ্ছল হয়, বিত্তবান কৃষক পরিণত হয় জোরদার বা কুলাকে। তো খাদ্যশস্য বিপণনের জন্য সারা দেশে বড় বড় বাজারের সৃষ্টি হয় এবং বাজার নিয়ন্ত্রণের জন্য সৃষ্টি হলো একদল দালাল বা মধ্যস্বত্বভোগী। অনেকে এদেরকে বলেছিলেন নেপ, অর্থাৎ এনইপি ম্যান, নেপম্যান। এভাবে কৃষিতে পুঁজিবাদী বৈশিষ্ট্যের লক্ষণ দেখা দেয়। শিল্প খাতে পরিবর্তন। শিল্প খাতে পরিবর্তনের মধ্যে যেমন নয় অর্থনৈতিক নীতি শিল্প খাতের 3টি ক্ষেত্রে পরিবর্তন দেখা দেয়। এগুলো হলো বৃহৎ শিল্প, বিদেশি পুঁজির আমন্ত্রণ, তারপরে ক্ষুদ্র শিল্প, তারপর যেমন বৃহৎ শিল্পে বড় ও ভারী শিল্প পরোক্ষভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রেখে দেওয়া হয়। অর্থাৎ রাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ না রেখে একটি শিল্প ইউনিট পরিচালনা করার জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। তো তবে প্রতিটি শিল্প কারখানার জন্য সংগ্রহ, কাঁচামাল সংগ্রহ এবং পণ্য বিতরণ বা বিপণনের বিষয়টি রাষ্ট্রের হাতে রেখে দেওয়া হয়। ভারী শিল্প ব্যবস্থাপনার বিষয়ে লেনিন জার্মান পদ্ধতির ভক্ত ছিলেন, তাই তিনি সোভিয়েত ইউনিয়নে এ সময় জার্মান ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেন। জার্মান ব্যবস্থাপনা পদ্ধতি সাফল্যজনকভাবে প্রয়োগের জন্য অনেক জার্মান বিশেষজ্ঞ সোভিয়েত ইউনিয়নে আসেন এবং তাদের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন উপকৃত হয়। তারপরে বিদেশি পুঁজির আমন্ত্রণ শিল্পখাতে পরিবর্তনের এটাও একটা অন্যতম পন্থা ছিল, যে নয় অর্থনৈতিক নীতি অনুযায়ী লেনিন সোভিয়েত ইউনিয়নের সাহায্য এবং ঋণ আকারে বিদেশি পুঁজির আমন্ত্রণ জানান। একটি সমাজতান্ত্রিক দেশে বৈদেশিক পুঁজির এই ধরনের খোলামেলা আমন্ত্রণ অভাবনীয় ঘটনা ঘটে। তবে তিনি বুঝেছিলেন যে পুঁজির পরিপূর্ণ বিকাশ ছাড়া সমাজতন্ত্র উত্তরণ অসম্ভব। সে সময় সোভিয়েত ইউনিয়নে পুঁজির আগমনে ম্রিয়মাণ শিল্পখাতে প্রাণ সঞ্চার হয়। বিদেশি পুঁজি বিনিয়োগের জন্য সর্বমোট 2400 দরখাস্ত করেছিল। তো শিল্পখাতে পরিবর্তনের আরেকটি দিক হলো ক্ষুদ্র শিল্প, যেটা ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে গোড়া সমাজতান্ত্রিক নীতিমালা সম্পূর্ণ বিপরীত নীতি অনুসরণ করা হয়। ছোটো ছোটো শিল্প কারখানাগুলোকে ব্যক্তি মালিকানা ফিরিয়ে দেওয়া হয় এবং রাষ্ট্রীয় খাতের পাশাপাশি ব্যক্তি মালিকানাকেও উৎসাহিত দেওয়া হয়। তারপরে নম্বরে ব্যবসা বাণিজ্য, রপ্তানি বাণিজ্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থেকে যায়, তবে এক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করতো না। আমদানি রপ্তানি পরিচালনার জন্য কিছু রাষ্ট্রীয় অনুমোদিত প্রতিষ্ঠান যেমন ট্রেড সিন্ডিকেট গঠন করা হয়। অন্যদিকে দেশের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্য সম্পূর্ণভাবে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। এর ফলে ব্যবসা বাণিজ্য লেনদেন ব্যাপকভাবে বেড়ে যায়। এই প্রক্রিয়ায় ব্যবসা বাণিজ্য চলে আসল মধ্যস্বত্বভোগী, যাদেরকে ঐতিহাসিকরা বলেন নিপম্যান। তো এরা ক্রমাগত এতই শক্তিশালী হয়ে ওঠে যে রাষ্ট্রীয় কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করতে লাগলো। তাই এদের নিয়ন্ত্রণের জন্য 1927 সালে কিছু আদেশ জারি করা হয়। নম্বরে ব্যাংক বিমা। নয় অর্থনৈতিক নীতি গ্রহণের পর ব্যবসা বাণিজ্য লেনদেনে ব্যাপকভাবে বেড়ে যায়, তাই ব্যাংক ব্যবস্থায় সংস্কার কার্য অপরিহার্য হয়ে পড়ে। 1921 সালে একটি রাষ্ট্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, ফলে দেখা যায় যে 1927 সালের মধ্যেই আর্থিক লেনদেন ব্যাপকভাবে ও দ্রুতগতিতে বৃদ্ধি পায়। সমাজতান্ত্রিক ব্যবস্থায় বিমার কোনো স্থান নেই, কারণ রাষ্ট্রের সকল মৌলিক সমস্যার সমাধান করে, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় মানুষ নিরাপত্তার জন্য এবং ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে বিমা পলিসির আশ্রয় নেয়। তো প্রথম দিকে সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রে বিমা ছিল না, কিন্তু 1921 সালে ব্যক্তি সম্পত্তি যেমন ঘরবাড়ি ইত্যাদির জন্য বিমা ব্যবস্থা চালু করা হয়। তবে সমাজতন্ত্র থেকে যতই বিচ্যুতি দেখা যাক না কেন, সোভিয়েত অর্থনীতিতে জোয়ার এসেছিল এই সময়, অর্থাৎ নয় অর্থনৈতিক পলিসির কারণে। তো মুদ্রা ব্যবস্থায়ও সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। মুদ্রা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়, কাগজের মুদ্রার পরিবর্তে ধাতব মুদ্রা প্রচলন করা হয়, যার নাম হলো স্যারবোনেট
সার্বোনেটস। তারপরে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তন। 1917 সালে বলশেভিক বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়ন বাহিরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্নতার দেশটিকে জার্মান আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি। কিন্তু সোভিয়েত ইউনিয়ন যখন নয়া অর্থনৈতিক নীতি গ্রহণ করে তখন বহির্বিশ্ব একে স্বাগত জানায়। লেনিনের এই নীতি যে সঠিক ছিল তা খুব শীঘ্রই প্রমাণিত হয়। 1921 সালে স্বাক্ষরিত সোভিয়েত ব্রিটেন বাণিজ্য চুক্তি থেকে প্রমাণিত হয়। কারণ ব্রিটেনের মতো দক্ষিণপন্থী একটি দেশের সাথে চুক্তি স্বাক্ষর একটি মোড় পরিবর্তনকারী ঘটনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ সোভিয়েত কাঠ আমদানির আগ্রহ দেখান। তিনি ব্রিটেনের সংসদে দাঁড়িয়ে বলেন যে আমরা দৈত্যের সাথে সম্পর্ক চালিয়ে যেতে পারি। 1922 সালে সোভিয়েত ইউনিয়ন জার্মানির সাথে রাফালো চুক্তিতে উপনীত হন। এই চুক্তির মাধ্যমে জার্মানি সোভিয়েত ইউনিয়নকে কূটনৈতিক স্বীকৃতি দেয়। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হলেও ইউরোপে একটি বড় শক্তি ছিল, তাই এই চুক্তির গুরুত্ব অনেক। তো বিদেশি পুঁজি আহ্বান করায় পুঁজিবাদী বিশ্ব বিষয়টিকে একটি সুবর্ণ সুযোগ হিসাবে মনে করে। দেখা গেল যে 1924 সালে 2400 বিদেশি আবেদন জমা পড়লেও পুঁজি বিনিয়োগের জন্য, কিন্তু লেনিন পরীক্ষা নিরীক্ষা করে মাত্র 178টিকে পুঁজি বিনিয়োগের অনুমতি দেন। তো 1924 সালে একসঙ্গে অনেকগুলো দেশ সোভিয়েত ইউনিয়নকে কূটনৈতিক স্বীকৃতি দেয়। প্রথমে ইংল্যান্ডের স্বীকৃতি আসে, এরপর ইতালি, নরওয়ে, অস্ট্রিয়া, গ্রিস, সুইডেন, চীন, ডেনমার্ক, মেক্সিকো, ফ্রান্স স্বীকৃতি দেয়। 1925 সালে জাপান স্বীকৃতি দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি। 1925 সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হয়। তো মূলত এগুলোই ছিল নয়া অর্থনৈতিক নীতির সফলতা বলা যায়। তো নয়া অর্থনৈতিক নীতির আমরা একটু মূল্যায়ন করব। নয়া অর্থনৈতিক নীতির ব্যাপারে বহু গোঁড়া সমাজতান্ত্রিক অভিযোগ করেন যে নয়া অর্থনৈতিক নীতি সর্বহারাদের উন্নয়ন ও সাফল্যের পথ রুদ্ধ করে। কিন্তু লেনিন মূলত কৃষকদের সমর্থন লাভের জন্য নয়া অর্থনৈতিক নীতির প্রবর্তন করেন, যারা যুদ্ধকালীন সাম্যবাদের সময় সরকার বিরোধী হয়ে উঠছিল। তো এটা অস্বীকার করা যায় না যে এই নীতির ফলে কৃষকদের ভাগ্যের বেশ উন্নতি ঘটেছিল। শেষ পর্যন্ত 1927 সালে নয়া অর্থনৈতিক নীতি বাতিল করা হয়, কেননা শহরের জন্য পর্যাপ্ত শস্য পাওয়া কঠিন হয়ে পড়ে। তো 1925 সালের শুরুতে নয়া অর্থনৈতিক নীতিকে পরিহাস করে নিউ এক্সপ্লয়টেশন অব দ্য প্রলেতারিয়েতদের নবশোষণ বলা হতো। লেনিন সাম্যবাদ থেকে গণতন্ত্রে ফিরে যাওয়ায় সমালোচিত হন। কেউ একে সাম্যবাদের ব্যর্থতা বলে চিহ্নিত করেছেন। অনেক বলশেভিক লেনিনের গণতন্ত্রে ফিরে যাওয়ায় ব্যতীত হন। লেনিন বলেছিলেন যে সাম্যবাদী ব্যবস্থা সম্পূর্ণ কায়েম করতে হলে যে সময় এবং প্রশিক্ষণের প্রয়োজন তাকে সুনিশ্চিত করার জন্য বিশুদ্ধ সাম্যবাদী অর্থনীতি থেকে সরে আসা প্রয়োজন হয়ে পড়েছিল। তো লেনিন বলেন, পেছনের দিকে এক পা গেলে পরে সাম্যবাদের দিকে বলশেভিকরা আরও 2 পা এগিয়ে নিতে পারে। কিছু রাজনৈতিক নেতা সরকারের কৌশলগত পশ্চাৎপসরণের বিরোধিতা করে। তারা বিশ্বাস করতেন যে নয়া অর্থনৈতিক নীতি খারাপ ফল বয়ে আনবে, কেননা এর জন্য এনএফি ম্যানরা আরও ধনী এবং ক্ষমতাশালী হচ্ছে, যার সমাজতন্ত্রের আদর্শের পরিপন্থী। তো ট্রটস্কি ক্রমান্বয়ে একজন বামপন্থী বিরোধী দলীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। নয়া অর্থনৈতিক নীতি প্রবর্তনের ফলে বুর্জোয়া ও কুলাকদের প্রভাব বৃদ্ধি পাওয়ায় ট্রটস্কি তা সহজে মেনে নেননি। বিরোধীদের মনোভাব বাস্তবসম্মত ছিল। বাহ্যিকভাবে মনে হয়েছিল সমাজতন্ত্রের পতন ঘটেছে। রাশিয়ার নেতৃবৃন্দ এই নীতিকে অনুসরণ করেন, কেননা সমাজতন্ত্রের এই পশ্চাৎপসরণ 30-এর দশকে পুঁজিবাদের বিরুদ্ধে সমাজতান্ত্রিক আক্রমণের সুযোগ করে দেয়। তো নয়া অর্থনৈতিক নীতি রাশিয়ার আর্থিক পুনরুজ্জীবন এবং রাশিয়ার সমাজতন্ত্রের বুনিয়াদকে শক্তিশালী করেছিল। রাশিয়ায় শ্রমিক ও কৃষকদের মধ্যে সদ্ভাব ফিরে এসেছিল। বহির্বিশ্বের সাথে রাশিয়ার নতুন করে সম্পর্ক স্থাপিত হয়েছিল। তো এলসওয়ার্থ রেমন্ডের মতে, ক্রিয়েটেড হ্যাসাইলি অ্যাজ stopgate with our previous planning, the NFE intended to save socialism by encouraging petty capitalism. তো মূলত এটাই ছিল এনএফএ নিয়ে পুরাটাই। নয়া ইকোনমিক পলিসি রাশিয়ার ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটার সফলতা ব্যর্থতা, এটা কেন সমাজতান্ত্রিক একটি রাষ্ট্র হয়েও রাশিয়া ধনতান্ত্রিক নিউ ইকোনমিক পলিসি চালু করলো, এসব ব্যাপারে আশা করি তোমরা বুঝতে পারছো। তো
আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আবার আলোচনা আসব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।